টাঙ্গাইলের শিবপুরে গ্যাসের মূল পাইপলাইনে ফাটল, ১২,৫০০ গ্রাহক ও ১৫ সিএনজি পাম্পে সরবরাহ বন্ধ, ৩ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ। মালিক শ্রমিক দ্বন্দ্বে চতুর্থ দিনেও চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তি চরমে। পুলিশের চাঁদাবাজি ও মামলা হয়রানির প্রতিবাদে গাজীপুরে সিএনজি চালিত অটোরিকশা চালকদের মহাসড়ক অবরোধ, ১.৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু, কোনো শঙ্কা নেই, পূজা হবে নির্বিঘ্ন, আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। চট্টগ্রামে ঝটিকা মিছিল করল নিষিদ্ধ ছাত্রলীগ, আসামি বিএনপি নেতা, ঘুষ না দেওয়ায় হয়রানির অভিযোগ ভুক্তভোগীর। চট্টগ্রাম শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার উত্তরপত্রে জালিয়াতি, প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারের সম্পৃক্ততা পেয়েছে দুদক। টাঙ্গাইল সদর উপজেলায় তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন লাইনের পাইপ ফেটে গেছে, এতে প্রায় ১৪,০০০ গ্রাহক ও ৫০টি সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে ৩ উপজেলায় বন্ধ রাখা হয়েছে পল্লী বিদ্যুৎ সরবরাহ। সকাল ৮:৩০টার দিকে উপজেলার শিবপুর এলাকায় তিতাসের মূল সঞ্চালন লাইনের পাইপে ফাটল দেখা দেয়। পল্লী বিদ্যুতের একটি খুঁটির নিচ থেকে অনবরত গ্যাস বের হচ্ছে। গ্যাস পাইপের উপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় ২ লাখ গ্রাহকের বিদ্যুৎ বন্ধ রয়েছে। দুর্ঘটনার স্থান থেকে বিদ্যুতের খুঁটি সরানোর কাজ চলছে। এরপর মেরামত করা হবে গ্যাস সঞ্চালন লাইন। গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন গ্রাহকরা। মালিক শ্রমিক দ্বন্দ্বে দ্বিতীয় দফায় চতুর্থ দিনের মতো চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ রয়েছে, এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকালে শহরের বাস স্ট্যান্ড থেকে অনেকে বাস না পেয়ে আগে থেকে বুকিং করা টিকিটের টাকা ফেরত নিচ্ছেন। ভুক্তভোগীরা বলছেন, মালিক শ্রমিকদের দ্বন্দ্বের কারণে বারবার ভোগান্তির শিকার হচ্ছেন তারা। বৃহস্পতিবার রাত ১০টা থেকে দ্বিতীয় দফায় মালিকপক্ষ বাস চলাচল বন্ধ করে দেয়। এর আগে প্রথম দফায় গত রবিবার বেতন ভাতা বৃদ্ধির দাবিতে চালক, হেলপার ও সুপারভাইজাররা বাস চলাচল বন্ধ করে দেন। পরবর্তীতে মালিকদের সঙ্গে আলোচনায় বেতন ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত হলে বাস চলাচল স্বাভাবিক হয়। তবে মালিকপক্ষের দাবি, সভার শর্ত ভঙ্গ করে চালকরা যত্রতত্র যাত্রী তুলছে। এর প্রতিবাদে ফের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পুলিশের চাঁদাবাজি, মামলা দিয়ে হয়রানি সহ নানা অনিয়মের প্রতিবাদে সিএনজি চালিত অটোরিকশা চালকদের গাজীপুর মহাসড়ক অবরোধের ১.৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। বেলা ১৫:১২টার দিকে ঢাকা টাঙ্গাইল সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল শুরু হয়। আন্দোলনরত সিএনজি চালকদের অভিযোগ, ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চালাতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন চালকরা। বিভিন্ন স্থানে অন্যায়ভাবে গাড়ি আটকে মামলা ও চাঁদাবাজি করেন পুলিশের কতিপয় সদস্য। এরই প্রতিবাদে অবরোধে নামেন চালকরা। আজ মহাষষ্ঠী, শুরু হলো শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে নানা আয়োজন মন্দির ও মণ্ডপে। উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য, কাসর, ঘটা, নবদ্য ও ঘিয়ের আলোয় মুখরিত হয়ে ওঠে গাজীপুরের পূজা মণ্ডপগুলো। নাটোরে মন্দিরগুলোতে উৎসবের আমেজ। নানা ধর্মীয় আচার আনুষ্ঠানিকতায় ষষ্ঠী পূজা হচ্ছে। নানা সাজে, নানা থিম নিয়ে সাজানো হচ্ছে মণ্ডপ। সারা দেশের মতো উৎসবের রং ছড়িয়েছে চট্টগ্রামেও। সিলেট নগরীর প্রতিটি পূজা মণ্ডপে ভক্তদের আগমনে উদ্ভাসিত। আধুনিক থিমের সঙ্গে ডিজিটাল আলোকসজ্জায় উদ্ভাসিত চারদিক। ২রা অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। সনাতনীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব। এই ধর্মীয় উৎসব যেন আমরা অতি আনন্দে এবং নির্বিঘ্নে ভালোভাবে কাটাতে পারি। কোনো দুর্যোগ যেন আমাদের পূজাটাকে বিঘ্নিত না করতে পারে। আজকে আমাদের ষষ্ঠী পূজা বোধনের মাধ্যমে আমরা আজকে দেবী দুর্গার আরাধনা শুরু করলাম। পৃথিবীর সকল প্রাণীকুল যেন সুখে শান্তিতে একসঙ্গে মিলেমিশে বসবাস করতে পারে।
দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্গাপূজা ঘিরে গুজব ছড়ানো বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সারা দেশে প্রায় 2857টি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে 24টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং সারা দেশে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিজিবির 430টি প্লাটুন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে, একথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রবিবার দুপুরে ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় মুক্ত জলাশয়ে মাছ চাষের নামে যাকে তাকে জমি ইজারা দেয়া যাবে না। যারা মৎস্য ব্যবস্থাপনায় জড়িত তাদের দিতে হবে। মাছের প্রজনন পরিবেশ ঠিক রাখতে প্রজনন ক্ষেত্রগুলোতে ট্যুরিজম নিয়ন্ত্রণ করার কথাও বলেন উপদেষ্টা। নরসিংদীর প্রাইভেট হাসপাতালগুলোতে চিকিৎসাকালীন রোগীদের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে হাসপাতাল ভাঙচুর, নিয়োজিত ডাক্তার, নার্স ও কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে নরসিংদী জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন। মানববন্ধনে হাসপাতাল ও ক্লিনিক মালিকরা বলেন, না বুঝে ভুল চিকিৎসা সহ নানা অজুহাতে গত এক বছরে জেলায় অন্তত অর্ধশত হাসপাতালে ভাঙচুর, নার্স ও চিকিৎসক হয়রানির ঘটনা ঘটেছে। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্বাস্থ্যসেবায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, চিকিৎসক ও হাসপাতালের নিরাপত্তা, কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা প্রদান সহ নানা দাবি জানান মানববন্ধনকারীরা। প্রায় 3 মাস নিখোঁজের পর নেত্রকোনার কেন্দুয়ার যুবদল নেতা শামীমের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে কেন্দুয়ার গন্ডা ইউনিয়নের বিরান্দড়ি বিল থেকে শামীমের কঙ্কাল উদ্ধার হয়েছে দাবি স্বজনদের। ময়নাতদন্তের জন্য কঙ্কালটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষা সহ আইনি প্রক্রিয়া শেষে শামীমের কঙ্কাল পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, স্থানীয় একটি মাদ্রাসায় অধ্যক্ষ নিয়োগে ঘুষ লেনদেন নিয়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষ, মামলা হামলার ঘটনাকে কেন্দ্র করে নিখোঁজ হন যুবদল নেতা শামীম রফিকুল ইসলাম শামীম। নিখোঁজের 5 দিন পর ইউনিয়নের একটি ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় শামীমের মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। অনার্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তাদের অভিযোগ, বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে অনার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের বহু বছর পার হলেও এখনও বিষয়গুলো অধিভুক্ত হয়নি এবং এমপিও প্রদান করা হয়নি। বিষয়টির ন্যায্য সমাধানের জন্য সকালে মানববন্ধনের পর তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। শিক্ষকরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বারবার আবেদন ও অনুরোধ করেও তারা অধিভুক্ত পাচ্ছেন না। চাকরি নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন তারা। 15 দিনের মধ্যে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিষয়ে অধিভুক্তি ও এমপিও প্রদানের জন্য জোর দাবি জানান শিক্ষকরা। নইলে নভেম্বরে অনার্স শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে অনশন বা আমরণ কর্মসূচি ঘোষণার কথা জানান তারা। সুবিধাবঞ্চিত 2000 মানুষকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ বিতরণ ও পরীক্ষার উদ্যোগ নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম। সকাল থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার পিটিআই ভবন এলাকায় সন্ধ্যা 6টা পর্যন্ত 16 জন বিশেষজ্ঞ চিকিৎসক এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেবেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলমের উদ্যোগে আফিয়া জালাল ফাউন্ডেশন ও জান্নাহ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রম বিতরণ করা হয়। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালনা করা হবে। ঝিনাইদহের মহেশপুরের কাকিলাদাড়ি এলাকা থেকে 2 কেজি 331 গ্রাম স্বর্ণসহ 2 জনকে আটক করেছে বিজিবি। শনিবার বিকেলে তাদের আটক করা হয়। আটকরা হলেন সৌরভ বিশ্বাস ও রণজিৎ বিশ্বাস। রাতে সংবাদ সম্মেলনে বিজিবি এ তথ্য জানায়। ঝিনাইদহ বিজিবি 58 ব্যাটালিয়ন এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, কাকিলাদড়ি এলাকায় একটি বাসে বিজিবি অভিযান চালিয়ে বাস থেকে সৌরভ বিশ্বাসকে আটক করা হয়। পরে সৌরভ বিশ্বাসের মাধ্যমে রণজিৎ বিশ্বাসকে ডেকে আনা হয়। সৌরভের দেহ তল্লাশি করে 4 পিস স্বর্ণের বার জব্দ করা হয়। সাথে একটি মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়। খাগড়াছড়িতে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে তা নিরসনের সব পক্ষকে নিয়ে কাজ করছে সরকার, একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বর্তমান পরিস্থিতি আজকে এটা নিয়ে আমাদের যেখানে উপদেষ্টা আছেন এই
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, উনি 10টার সময় সবাই নিয়ে বসছেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় 19 পরীক্ষার্থী 34টি উত্তরপত্রে জালিয়াতি করে নম্বর বাড়িয়ে দেওয়ার ঘটনায় বোর্ডের প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারের সম্পৃক্ততা পেয়েছে দুদক। প্রধান কার্যালয় থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে দুপুরে নগরের মুরাদপুরের শিক্ষা বোর্ডে অভিযান চালায় সংস্থাটি। অভিযানে নেতৃত্ব দেন দুদকের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক সাইদ মোহাম্মদ ইমরান। এ সময় বোর্ডের ফলাফল প্রস্তুত শাখায় ব্যাপক অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদে করা হয় শাখার কর্মকর্তাদের। কথা বলেন বোর্ডের চেয়ারম্যানের সাথেও। পরে জব্দ করা হয় নম্বরপত্র ও উত্তরপত্র। এদিকে জালিয়াতির ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। তবে এখনও প্রতিবেদন জমা দেয়নি ওই কমিটি। 19 জন শিক্ষার্থীর 34টা উত্তরপত্রে জালিয়াতি হয়েছে। মূল খাতাতে নম্বরটা ঠিকই আছে, যেটা টপ শিট আছে ওখানেও ঠিক আছে, কিন্তু এটা যেখানে ইনপুট দেওয়া হয় ওই কম্পিউটারে ইনপুট দেওয়ার সময় নাম্বারটা বাড়িয়ে দেখানো হয়েছে। চট্টগ্রামে মিরসরাই ও কক্সবাজার টেকনাফে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছে 4 জন। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিরসরের সোনাপাহাড় এলাকায় ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে দ্রুতগতির সৌদিয়া পরিবহনে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। এতে ঘটনাস্থলে চালকের সহকারী মোহাম্মদ মুরাদ নিহত হন। ঘটনায় আহত 2 বাস যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে টেকনাফের শাহপুরী দ্বীপ সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে 2 আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হন আরও 1 জন। ইসলামী ব্যাংকের পুনর্নিরীক্ষণ পরীক্ষায় অংশগ্রহণ না করা সহ বিভিন্ন ইস্যুতে চট্টগ্রামের পটিয়া শাখায় লেনদেন বন্ধ করে দিয়েছে স্থানীয় জনগণ। সকালে ব্যাংকের কর্মকর্তারা কর্মস্থলে গেলে তাদের কাজে বাধা দেয় কর্তৃপক্ষ। এ সময় ব্যাংকারদের পক্ষে স্থানীয় লোকজন অবস্থান নেন। এক পর্যায়ে স্থানীয়রা উত্তেজিত হয়ে ব্যাংকের লেনদেন বন্ধ করে গেটে তালা ঝুলিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যাংকের ভেতরে অবস্থান করছে পুলিশ, বন্ধ রয়েছে ব্যাংকের কার্যক্রম। ওনারা চিটাং বিদেশি হওয়ার কারণে আমাদেরকে আবার পরীক্ষায় বসানোর চেষ্টা করছে, বলছে মূল্যায়ন পরীক্ষা, কিন্তু আমাদেরকে দিতে দিচ্ছে হচ্ছে নিয়োগ পরীক্ষা। বৃহত্তর চট্টগ্রামের যত ভাই ব্রাদার আছে, ভাই বোনরা আছে, সবাইকে ইনএক্টিভ করে রাখা হয়েছে শুধুমাত্র তারা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ না করার জন্য। স্যার বললো আমরা এটা হেড অফিসের নির্দেশনা আছে, জোনাল অফিসের নির্দেশনা আছে, আমরা সিস্টেমে দিতে পারবো না, কোনো অ্যাটেন্ডেন্স দিতে পারবো না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী পরিচিতি করিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাস। বিকেলে জাকসু ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে সংগঠনটি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে। কেন্দ্রীয় সংসদে 26টি পদের বিপরীতে এজিএস, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক, ছাত্রী কল্যাণ সম্পাদক সহ 10 পদে প্রার্থী দেয় সংগঠনটি। পার্বত্য ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনে বান্দরবানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে এ সভা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার শারমিন জাহান। তিনি পার্বত্য এলাকার ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং এই বিষয়ে উপস্থিত অতিথিদের মতামত গ্রহণ করেন। তিনি বলেন, সমতলের তুলনায় 3 পার্বত্য জেলার ভূমি আইন ভিন্ন। ভৌগোলিক অবস্থান ও প্রকৃতিগত কারণে এখানে ভূমি ব্যবস্থাপনায় নানা জটিলতা রয়েছে। এসব সমস্যা সমাধান করে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতি আনতে নামজারি, দলিল তৈরি, খাজনা প্রদান সহ বিভিন্ন কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে সরকার। চট্টগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে 10 টাকায় পূজার বাজার, যেখানে নামমাত্র মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ও পোশাক বিক্রি হচ্ছে। এসব পণ্য কিনে খুশি সাধারণ মানুষও। রবিবার সকালে নগরীর জামালখানে একটি কমিউনিটি সেন্টারে এই কার্যক্রমে উদ্বোধন করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। চট্টগ্রামের সেবক কলোনির মহাদেব দাস 2 মেয়ে আর 1 ছেলেকে নিয়ে টানাপোড়েনের সংসার তার। লাগামহীন মূল্যের বাজারে পূজায় নতুন কাপড় কেনা যেন বিলাসিতা তার কাছে। মহাদেব দাসের মতো এমন অনেকের মুখে এবার পূজার আনন্দ ছড়িয়ে দিতে চট্টগ্রামের জামালখানে শুরু হয়েছে বিদ্যানন্দের 10 টাকার বাজার, যেখানে 10 টাকার মধ্যেই মিলবে নতুন কাপড় থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী। পূজার আগে আমরা কম দামে সব জিনিস বাজার করছি। কম টাকার জামা কিনেছি, আমাকে খুব ভালো লাগছে। পূজার সময় তো ওখানে অনেক বেশি টাকায় জিনিস কিনছিলাম, এখন এখানে এসে দেখছে পাঞ্জাবি 3 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে, শার্ট পাওয়া যাচ্ছে 3 টাকা দিয়ে।
বিদ্যানন্দের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সিটি মেয়রও। এই দেশ এবং এই শহর সমস্ত দলের, সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের, সমস্ত জাতের, সমস্ত গোত্রের সবাই আমরা সৌহার্দ্যের বন্ধনে, সাম্যের বন্ধনে আমরা একসাথে কাজ করব। পূজার সময় সাধারণ মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে এমন কার্যক্রমকে সময়োপযোগী বলছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্যরা। পুরো বছর কিন্তু নুন আনতে পান্তা ফুরাই অবস্থা। উৎসবে তারা সামিল হওয়াটা তাদের জন্য খুবই কষ্ট, এবং তাদের এই উৎসব কিন্তু তাদের দুর্যোগের সমান। একটা দুর্যোগ হলে মানুষ যেমন কষ্টে থাকে, উৎসব হলেও কিন্তু কষ্টে থাকে, কারণ তার সামর্থ্যের অভাব। আমরা সুবিধা বঞ্চিত মানুষজন যাতে উৎসবকে ভালোভাবে পালন করতে পারে, উৎসবে যাতে তাদের জীবনটা আমরা রাঙাতে পারি, এই কারণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আমরা এই ধরনের আয়োজন করে থাকি। বিদ্যানন্দের এই আয়োজনের ফলে নগরীর হাজারো সুবিধা বঞ্চিতরা পেয়েছেন পূজার আনন্দ ভাগাভাগি করার সুযোগ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। শিক্ষা ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। মানসম্মত শিক্ষা নিশ্চিত করলে গুণগত উন্নয়ন সম্ভব। সকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আইয়ুব বিবি ট্রাস্ট মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইয়ুব বিবি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ হাকিম আলী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর আব্দুল আলিম। আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু তালেব বেলাল, অধ্যক্ষ জিন্নাত পারভিন সাকি, ডায়মন্ড সিমেন্টের জিএম আব্দুর রহিম ও সমাজসেবক শাহজাহান ফারুকি। 5 আগস্টের পর মিলেমিশে ভাগ বাটোয়ারা করে প্রশাসন দখল করে নিয়েছে বিএনপি ও জামাত, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এমনকি এসব ঘটনা তার সামনে ঘটেছে দাবি করে অভিযোগ করেন, তখন 3-4 বছর ক্ষমতায় থেকে সংস্কার করার যে প্রতিশ্রুতি দিয়েও পরে তারা চোখ উল্টে ফেলেন। রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেন মাহফুজ। কিছু আমলাদেরকে বিদায় করছি, তো তখন হচ্ছে যে আমরা দেখলাম যে বিএনপি জামাতেরই, হ্যাঁ, যদি আমি এইবার 2-3 বার উচ্চারণ করে ফেলছি নামটা, এটা নিয়েও সমালোচনা হইতে পারে যে আমি কেন বললাম রাজনৈতিক দলের নাম। যাই হোক, নেমে যাবো, এখন পদ থেকে দাবি করে লাভ নেই। আমলাতন্ত্রের জায়গাতে যেটা হয়েছে যে অনেক বিএনপি মানে ওই দুই দলের লোকরাই বলছে যে একে সরায়েন না স্যার, মানে আওয়ামী লীগের লোক, কারণ এটা হচ্ছে অ্যাডমিনের লোক, অন্য কোনো ক্যাডার যাতে না আসতে পারে। ওখানে কিন্তু ওনারা আবার একমত অ্যাডমিন ক্যাডারের ক্ষেত্রে। তো আমার দেখা যে গত 1 বছরের বাংলাদেশ, আমার দেখা হচ্ছে গোষ্ঠী স্বার্থের বাংলাদেশ। আগামী 2-3 মাসের মধ্যে সাংবাদিকতা সুরক্ষা আইন করা সম্ভব বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তবে গণমাধ্যম কমিশন গঠনে একটি সময় লাগবে বলে মনে করেন তিনি। এদিকে এখনো গণমাধ্যম সংস্কার না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন বক্তারা। একটি স্থায়ী কমিশন গঠনেরও তাগিদ দেন তারা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা, রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে দ্য এশিয়ান ফাউন্ডেশন এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। আলোচনায় শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক দলগুলোর মিডিয়া সেলের প্রধানরা বক্তব্য রাখেন। আমলাদের দিকে না তাকিয়ে 4 মাসের মধ্যে গণমাধ্যম সংস্কারের তাগিদ দেন তারা। পদগুলো আমরা বলেছি কি করতে হবে, সরকার সেটা করতে পারছে না। কেন করতে পারছে না? করতে দেবে না মন্ত্রণালয়ের কর্মকর্তারা করতে দেবে না। সোজা হিসাব, এর বাইরে আর কোনো কিছু নেই। আপনি ভালো সাংবাদিকতা করছেন কিনা, এটাই বোধহয় একটা বড় আলোচনার বিষয় হতে পারে। আমাদের উপর প্রচুর চাপ আছে, কিন্তু সেই চাপের মধ্যেও কিন্তু ভালো সাংবাদিকতা এগিয়ে আছে। তা না হলে আমরা তো টিকে থাকতাম কিভাবে? মিথ্যা জরিপ দিয়ে জনগণকে বিভ্রান্ত, সাংবাদিকের নামে মিথ্যা মামলা, জেল খাটানো সহ নানা অভিযোগ তুলে ধরেন সিনিয়র সাংবাদিকরা। যে 14 জন সাংবাদিক জেলে আছেন বলা হচ্ছে, সেই সাংবাদিকদের কোনো একজনকে কি বাড়ি থেকে সরকার ধরে নিয়ে এসেছে? গণমাধ্যম গোয়েন্দা সংস্থার দেয়া সংবাদ প্রচার করছে বলেও অভিযোগ ওঠে। ক্রমান্বয়ে আমাদের ভেতরে একটা সামাজিক একটা অনিশ্চয়তা, অস্থিতিশীলতার একটা জায়গা নিয়ে যাচ্ছে। সেটি নিয়ে আমরা সত্যিকার অর্থে কিছু করতে চাই কিনা। আওয়ামী লীগ এই ফেসিবাদ, শেখ হাসিনার এই ফেসিবাদকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার পিছনে তাদের অন্যতম বড় ভূমিকা আছে। সাংবাদিকতা সুরক্ষা আইন দ্রুতই করা সম্ভব বলে জানান তথ্য উপদেষ্টা। গণমাধ্যম কর্মী যে আইন আছে, এই আইনটা একটু কম্প্রিহেন্সিভ আছে আমার কাছে, আমার দেখে মনে হইলো। এখন এইটার সাথে আসলে আপনাদের যে সুপারিশমালা আছে, এটাকে আমি চাচ্ছি সংশ্লেষ করে কিছু করা যায় কিনা। রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে আয়োজিত অপর এক সেমিনারে
তথ্য অধিকার নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে আইনের আওতায় আনার প্রস্তাব জানান বক্তারা। সুশাসনের অন্যতম পূর্বশর্ত হল স্বচ্ছতা এবং জবাবদিহিতা। আমাদের দেশে আমরা সেই দুর্নীতি দুর্বৃত্তায়নের স্বর্গরাজ্যে পরিণত করেছি আমাদের দেশকে। আমরা চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছি। তো এটা দূর করতে হলে তথ্য অধিকার আইনের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিক সমাজ থেকে গঠিত ব্যক্তিবর্গের সিংহভাগ যেই সরকারের দায়িত্বে, সেই সরকারের পক্ষ থেকে তথ্য অধিকার আইনটার প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে না। জনস্বার্থে, জনকল্যাণের সাথে আমরা সরকারের বাইরে থেকে আমরা চিৎকার করি, আন্দোলন করি এবং দাবি উত্থাপন করি। সেটা নৈতিক ভিত্তিটা এই সরকার দুর্বল করে দিল। নাগরিক সমাজের প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের সিংহভাগে থাকলেও তথ্য অধিকারের কিছুই এখনো বাস্তবায়ন হয়নি বলে উদ্বেগ জানান তারা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন হলে ভবিষ্যৎ নেই জেনেই একটি বিশেষ মহল নতুন নতুন শর্ত এনে একে প্রলম্বিত করতে চায়। এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন, নির্বাচনের বাইরে জনগণের ওপর কেউ কিছু চাপাতে চাইলে তা প্রতিহত করা হবে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয় তা করবে অন্তর্বর্তী সরকার, এমন প্রত্যাশার কথাও জানান তারা। রবিবার সকালে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী লেখক ফোরাম। এতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আবার আন্দোলনের কথা বলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তাদের উপর ভর করে আবার সেই আওয়ামী শক্তি বাংলাদেশে ফিরে এসেছিল, আন্দোলনের কথা বলে নির্বাচনকে দেরিতে নিয়ে যে আবার সেই শক্তিকে মজবুত করছে কিনা, তাদের ফিরে আসার পথ করে দিচ্ছে কিনা, আজকে কিন্তু গভীরভাবে এই জিনিসটা চিন্তা করতে হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, কোন কোন অপশক্তি চায় বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি হোক। বাংলাদেশে সহসা একটি নির্বাচন হতে হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্ট হতে হবে, যে পার্লামেন্টের মধ্য দিয়ে একটি সরকার তৈরি হতে হবে। এই সরকার এবং নির্বাচিত বাইরে কেউ যদি কোনো কিছু মনে করে চাপিয়ে দেবে জনগণের উপরে, এটি গ্রহণযোগ্য হবে না। দলটির নেতারা আরো অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল চায় তাদের পছন্দ মতো সরকার বসতে হবে। এ আশা অলীক কল্পনা মাত্র। মহল বিশেষ মনে করছে নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নাই। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছেন জামাত আমির। দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের 4 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকে এ কথা জানান তিনি। বৈঠক শেষে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ইইউ প্রতিনিধি দল নির্বাচন বিষয়ে বিভিন্ন দলের সাথে সাক্ষাৎ করছে। তারই ধারাবাহিকতায় জামাতের আমিরের সাথে তাদের সাক্ষাৎ হয়েছে। বৈঠকে তারা জানিয়েছেন, 64 জেলাতেই নির্বাচন পর্যবেক্ষণ করবেন তারা। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রতিনিধি দল জামাতের মনোভাব জানতে চেয়েছে বলে জানান পরওয়ার। ডাক্তার শফিকুর রহমান তাদের নিশ্চিত করেছেন, নির্বাচন অংশ নেয়ার বিষয়ে ইতিবাচক জামাত। ওনারা বলেছেন যে আমরা নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে আমরা প্রফেশনালিজম, তারপর হচ্ছে একেবারে নিউট্রাল এবং ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমরা পেশাদারিত্বের সঙ্গে এই নির্বাচনগুলো পর্যবেক্ষণ করব। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন সংসদীয় আসন 28, কুড়িগ্রাম 4। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন হচ্ছে সংসদীয় আসন 28 এবং কুড়িগ্রাম 4 আসনে, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে বিএনপি থেকে এই 4 আসনে মনোনয়ন প্রত্যাশী তরুণ সাবেক ছাত্রনেতা এবং তরুণ, তার সঙ্গে কথা বলবো মইনুল ইসলাম মানিকের সঙ্গে। তো আপনি এই যে তরুণ বয়সেই হচ্ছে প্রার্থী হতে চাচ্ছেন, কেন প্রার্থী হতে যাচ্ছেন এবং আপনি এই এলাকার জন্য এখন পর্যন্ত কি করেছেন? জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমার প্রাণপ্রিয় কুড়িগ্রাম 4
চিলমারি, রৌমারি, রাজীবপুরের সর্বস্তরের জনগণকে আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য ধর্মীয় ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। দেখুন, আমি তরুণ হিসেবে মানুষ স্বপ্ন দেখে, আমিও স্বপ্ন দেখি একটি মানবিক সমাজের। ছোটবেলা থেকে মানবিক সমাজ কিভাবে তৈরি করা যায় সেই স্বপ্ন নিয়েই আমি রাজনীতিতে পদার্পণ করি। আমি অনেক আগ থেকেই পথ শিশুদের নিয়ে কাজ, তারপর আপনার সামাজিক, আপনার বন্যা হলে ত্রাণ উপহার, তারপর আপনার শীতকালে শীতগ্রস্ত আর কি উপহার, এগুলো আমি এলাকায় অনেক আগ থেকেই করে আসতেছি আর কি, যেহেতু আমি স্বপ্ন দেখি একটি মানবিক সমাজের। আর আপনি দেখুন 2024-এর গণঅভ্যুত্থানের একটা তারুণ্যের জয় জয়কার হয়েছে আর কি। 24-এর গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে তারুণ্য নির্ভর হয়ে উঠেছে আর কি। এখন সাধারণ মানুষ চায় তারুণ্য সামনের দিকে নেতৃত্ব দিক, তো সেই হিসেবে আমি একজন তরুণ, আর এখন তরুণরাই সামনে নেতৃত্ব দিতে প্রস্তুত আছে সবসময়। তো আমি সেই হিসেবে একজন তরুণ হিসেবে একজন মানবিক যেহেতু স্বপ্ন দেখি, তো সেই হিসেবে মানবিক স্বপ্ন গড়ার, সাম্য মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমি তরুণ হিসেবে বিএনপি থেকে আমি এই কুড়িগ্রাম 4 আসনের মনোনয়ন প্রত্যাশী। আমরা দেখেছি এই আসন অনেক প্রার্থী রয়েছেন, তার মাঝ থেকে আপনিও একদমই তরুণ বলাই চলে। তো এই যে যারা আছেন তাদের সঙ্গে পাল্লা দিয়ে কি আপনি মনোনয়ন পাবেন কিনা, মনোনয়ন না পেলে তাদের সঙ্গে কাজ করবেন কিনা আগামী নির্বাচনে? দেখুন, আমরা আসলে জাতীয়তাবাদী আদর্শের আর কি আমরা ধারণ করে রাজনীতিটা করি। দিন শেষে ধানের শীষ মার্কা যে পাবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার হাতেই ধানের শীষ দেবে, আমি দিন শেষেই তাদের সাথেই আমি কাজ করে যাব। আর দেখুন, আমি তরুণ হিসেবে আমি ঢাকা শহরে দীর্ঘদিন 1 যুগেরও বেশি সময় ধরে রাজনীতি করে আসতেছি। আমি জেলে গেছি কয়েকবার, আমার নামে মামলা আছে। আমি লাস্ট 24-এর গণ অভ্যুত্থানে আহত হয়ে আমি পা প্লাস্টার অবস্থায় 2 মাস ছিলাম, এখন আমার পা ফ্র্যাকচার হয়ে আছে, ভালোভাবে হাঁটতে পারি না। আমি রিমান্ড খেটেছি, আমি আন্দোলন সংগ্রাম করছি, সবসময় ঢাকা শহরের রাজপথে আমি সম্মুখ সারিতে ছিলাম। তো আমি বিশ্বাস করি এবার জনাব তারেক রহমান তারুণ্য নির্ভর, এবং আমি মনে করি যে বিগত 14-15 বছর সংগ্রামের সামনের সারিতে যারা নেতৃত্ব দিয়েছে, আমি মনে করি বয়স এটা ফ্যাক্ট না, যে তরুণ হোক বা বয়স্ক হোক, যারাই আন্দোলন সংগ্রামে বিগত আন্দোলনে ছিল, তা আমি মনে করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকেই মনোনয়ন দিবে। একটা ছোট্ট করে একটা প্রশ্নের উত্তর দিবেন। আপনাকে যদি মনোনয়ন দেয়া হয়, তাহলে আপনি আপনার মনোনীত হলে নির্বাচনের সময় এবং জনগণের জন্য কি প্রতিশ্রুতি দিবেন? দেখুন, এই কুড়িগ্রাম 4 আসন চিলমারি, রাজীবপুর 3টা উপজেলা মিলিয়ে গঠিত, কিন্তু রৌমারি এবং রাজীবপুর আমাদের মাঝখানে কিন্তু একটা নদী। তো কুড়িগ্রাম জেলা তাদের এখানে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। তো আমি যদি একজন তরুণ হিসেবে যদি জনগণ আমাকে বা দল আমাকে মনোনয়ন দেয়, যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হই, প্রথমে আমি চেষ্টা করব চিলমারি রৌমারির জন্য, চিলমারি থেকে রৌমারি রাজীবপুরের জন্য ব্রহ্মপুত্র সেতু একটা তৈরি করার, এবং আমাদের এই সমাজ যুব সমাজকে মাদক মুক্ত ইনশাল্লাহ করব। এবং আমাদের আমরা আমাদের কুড়িগ্রাম জেলাটা আমরা পিছিয়ে আছি, অনেকভাবে আমরা পিছিয়ে আছি। স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, রাজনৈতিক বলেন, সাংস্কৃতিক বলেন, অর্থনৈতিক বলেন, সব দিক থেকে আমরা কিন্তু পিছিয়ে আছি। তো বেকারদের জন্য কর্মসংস্থানের জন্য সেমিনার করা, তারপর যারা আছে আর কি তাদের জন্য কাজ করা, কিভাবে তারা কর্মসংস্থানে যাবে আর কি। তো এই জন্য তারপর নদী ভাঙন আছে, নদী ভাঙনের জন্য আমরা কাজ করে যাব, বেকারদের জন্য কাজ করে যাব, যুব সমাজদের জন্য কাজ করে যাব, বিভিন্ন সেমিনার করে যাব, তাদের যেন কর্মসংস্থানটা তৈরি হয়। তো সব মিলিয়ে আমি সামাজিক কাজগুলো করব এবং জনবান্ধব কাজ করে যাব, যাতে জনগণগুলো ভালোভাবে কর্মসংস্থান তৈরি হয়। তারপর ভালোভাবে যেন আমি শিক্ষার মানটা তৈরি করতে পারি। আগের যে আমাদের একটা শিক্ষা ছিল, বর্তমান সমাজে সেই শিক্ষার মানটা নেই, শিক্ষার মানটা উন্নয়নের জন্য আমি সর্বদা কাজ করে যাব। তারপর ধরেন স্বাস্থ্য খাতেও তেমন কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের হাসপাতালে আমরা গেলে সময় মতো আমরা ডাক্তার পাই না। তো ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই তরুণ হিসেবে, তো আমি এই স্বাস্থ্য খাত বলেন, শিক্ষা, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সব কাজগুলো আমি ইনশাল্লাহ করে যাব। এবং আমি মনে করি জনগণ তরুণ হিসেবে আমার সাথে থাকবে, এবং আমি ইনশাআল্লাহ সাম্য, মানবিক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত একটি কুড়িগ্রাম 4 আসন। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে তরুণ একজন প্রার্থীর কথা, তিনি বলছেন যে তার কথাগুলো। এই ছিল CSRM TVC ইলেকশন এক্সপ্রেস। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় আমরা আবারও যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। গেল বছর মালয়েশিয়া যেতে না পারা প্রায় 8,000 কর্মীর মধ্যে নভেম্বরের প্রথম সপ্তাহে দেশটিতে যাবেন 500 জন, আর 31শে ডিসেম্বরের মধ্যে পর্যায়ক্রমে পাঠানো হবে বাকিদের। এজন্য কর্মীদের দিতে হবে অতিরিক্ত 1,62,500 টাকা, এমনটা জানিয়েছেন বোয়েসেলের এমডি। দুপুরে রাজধানীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা কর্মীদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ সময় বিক্ষোভকারীরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। ঢাকা ও কুয়ালালামপুরের মধ্যে কয়েক দফা উচ্চ পর্যায়ের বৈঠকের পর মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের দেশটিতে পাঠানোর দাবিতে বিক্ষোভ।
রবিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের মূল সড়কের অবস্থান নেয় আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের দাবি, সবকিছু ঠিকঠাক থাকার পরও ফ্লাইটের অতিরিক্ত ভাড়া ও সিন্ডিকেটের দৌরাত্ম্য গত বছর মালয়েশিয়া যেতে পারেনি কর্মীরা। আগামী 1 মাসের ভিতরে যদি আমাদেরকে মালয়েশিয়া না নেওয়া হয়, আজকে আমাদের এক্সবিল প্যানেল কঠিন থেকে কঠিন আন্দোলনের ঘোষণা দিবে। এখন যদি তারা না পারে, তাদের পদত্যাগ দাবি জানাচ্ছি। তারা এখন থেকে সেই পদ থেকে সরে দাঁড়াক। বুয়েসেল আজ পর্যন্ত আমাদেরকে শুধু আশাই দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো ফল দিচ্ছে না আমাদেরকে। তাদের অভিযোগ, বারবার আশ্বাস দেওয়ার পরও গেল 1 বছরে তাদের মালয়েশিয়া পাঠাতে ব্যর্থ সরকার। এখন অব্দি কোনো একটা কর্মীকে মালয়েশিয়া তারা পাঠাইতে পারে নাই। টিকিট বাবদ, খরচ বাবদ 80,000 টাকার কথা ছিল, সেখানে 1,62,000 টাকা 500 টাকা খরচ আদায় করতেছে। এখন 1 থেকে 150 বার ওনার কাছে গেছি, কিন্তু আমাদের বারে বারে প্রতারিত হচ্ছি। এক পর্যায়ে কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হলে পুলিশের আশ্বাসে সড়ক ছেড়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যান কর্মীদের 8 সদস্যের প্রতিনিধি দল। সচিব ও বুয়েসেলের এমডির সাথে বৈঠক করেন আধা ঘন্টারও বেশি সময় ধরে। পরে গণমাধ্যমের সামনে কথা বলেন দুই পক্ষই। আমাদের প্রথম দিকের ফ্লাইট হয়তো আগামী নভেম্বরের প্রথম দিকে, দ্বিতীয়ার্ধে ইনশাল্লাহ তারা যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের খরচ হবে এই মুহূর্তে 1,62,500 টাকা। এখানে বিমান ভাড়া আছে, এখানে হচ্ছে যে ট্রেনিং আছে, আনুষঙ্গিক খরচ আছে, সব মিলায় খরচ হবে। তো আলহামদুলিল্লাহ সঠিক তথ্য আমরা পেয়েছি, এতে আমরা খুশি আলহামদুলিল্লাহ। স্যারদের সাথে কথা বলছি, তারা আশ্বাস দিয়েছে যে নভেম্বরের 7 তারিখের ভিতর তারা প্রথম ফ্লাইট করবে। এখন আমরা ওনারা যেভাবে বলছে এটা থেকে আমরা সন্তুষ্ট, আশা করা যায়। ফ্লাইটের অস্বাভাবিক ভাড়া ও সিন্ডিকেটের অনিয়মের কারণে গেল বছরে মালয়েশিয়ার প্রবেশের শেষ দিন 31 মে দেশটিতে যেতে পারেনি 18,000 বেশি কর্মী। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। সুষ্ঠু সুন্দর ভোট করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ, তাই নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। সকালে কমিশনের ধারাবাহিক সংলাপে একথা বলেন তিনি। জানান, প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা করা হচ্ছে। সংলাপে অংশ নিয়ে না ভোটের বিধান চেয়েছে টিআইবি। এছাড়া অন্যরা ঋণ খেলাপি, অর্থ পাচারকারী ও দুর্নীতিবাজদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বন্ধ করার পরামর্শ দেন। নির্বাচন সামনে রেখে প্রথমবারের মতো অংশীজনদের সঙ্গে সংলাপে বসে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন, যেখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানসহ অন্তত অর্ধশত বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও বিশিষ্টজন বা তাদের মনোনীত প্রতিনিধিরা অংশ নেন। আমাদের কিছু আইনত দুর্বলতা আছে। তাদের অনেকে বলেন, এখনও প্রশাসনে ফ্যাসিস্টদের প্রেতাত্মারা রয়েছে, বাধা হয়ে দাঁড়াচ্ছেন সুন্দর একটি নির্বাচন আয়োজনের। আলোচনায় উঠে আসে নারী ভোটারদের বিষয়েও। মব ভায়োলেন্স নিয়ে আমরা আমাদের আশঙ্কা প্রকাশ করেছি। আমি নিজে নারী আন্দোলনের একজন হিসেবে নারী ভোটারদের নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন এসছে আমাদের পক্ষ থেকে। সরকারি কোনো উপদেষ্টাও যদি বাধা তৈরি করে, নির্বাচন কমিশনের দায়িত্ব হবে সেটাকে মিডিয়ার সামনে এসে এক্সপোজ করা। যে সরকার নির্বাচন কমিশনের উপর খবরদারি করে, আমরা বলেছি নির্বাচন কমিশনকে এই শক্তি অর্জন করতে হবে, এই সাহস অর্জন করতে হবে, তারা যাতে সরকারকে খবরদারি করতে পারে। সংলাপের সূচনা বক্তব্যে সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিয়ে রেখেছে ইসি। সংশোধনী আনা হয়েছে আরপিওতেও। আপডেটিং অফ দ্য ভোটার লিস্টের কাজটা বড় কাজটা আমরা করেছি। এরপর আমাদের যে ডিলিমিটেশনের কাজটা করেছি, আমরা প্রকিউরমেন্টের কাজে হাত দিয়েছি, আমাদের কন্ডাক্ট রুলস গুলো আপডেট করেছি, আমরা আরপিও সংশোধনের কাজ করেছি। তারপরে আমাদের রিফর্মস কমিশন যে রিপোর্ট দিয়েছিল, সংস্কার কমিশন, ইলেকট্রাল রিফর্মস কমিশন, এগুলো আমরা যেগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে সেগুলো ইমপ্লিমেন্টেশনের কাজ করেছি। ঘোষিত নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী অংশীজনদের সঙ্গে এই সংলাপ চলবে 1 থেকে 1.5 মাস। অক্টোবরে রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক, নারী নেত্রী, জুলাই যোদ্ধা সহ সংশ্লিষ্টদের সঙ্গে ফের সংলাপে বসবে ইসি। আমরা আপনাদের পরামর্শ অনুসারে কাজে লাগাবো। এমজে জুয়েল, ডিবিসি নিউজ। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।